ঘরে বসে শুধু কৃষ্ণ বলে কাঁদলে হবে? কৃষ্ণ দর্শনের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কি চেষ্টা করবি রাই? তোর গোবিন্দের যে যে খাবার ভালো লাগে, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নে, তারপর ঠিক যোগ মায়া ব্যবস্থা করে দেবে। যোগ মায়া যোগেশ্বরী ঠিক ব্যবস্থা করে দেবে। রাধারানী গোবিন্দের সেবার জন্য পসরা সাজাচ্ছে, আর ওদিকে বড়িমাই রূপ ধারণ করে যোগ মায়া আসছে। বড়িমা বৃন্দাবনের সব থেকে বয়স্ক যে বড়াই বুড়ি, তিনি এসে জটিলাকে বলছেন, ও জটিলে, তোর বয়স হয়েছে কিন্তু মরণ হয় না। বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, তাকে যখন বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? ভাঙা ছাদ, পয়সা কি আর উড়ে আসে? পয়সা যেখানে থাকে তার ব্যবস্থা করতে হয়। পয়সা কোথায় থাকে? এসব গোপন কথা সবাইকে বলতে নেই। বলবো? এইখানে দাদা, পয়সা এমন জায়গায় থাকে, শাস্ত্র বলে দিয়েছে পয়সা প্রধানত থাকে কোথায় জানো? বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা যদি কেউ ঠিক ঠিক করতে পারে, লোক না ঠকিয়ে ভালো করে যদি কেউ ব্যবসা করতে পারে, তার গুডউইল যদি একবার তৈরি হয়ে যায়, তা টাটা কোম্পানিকে দেখুন, লরি থেকে শুরু করে সেফটি পিন পর্যন্ত, কি নুন পর্যন্ত ছাড়ছে না, নুনও টাটা নুন। একবার গুডউইল তৈরি হয়ে গেলে এবং কাজে যদি ফাঁকি না থাকে, জনসেবায় যদি ফাঁকি না থাকে, সেই ব্যবসা দাঁড়াবেই দাঁড়াবে। তাই ব্যবসার মধ্যে পয়সা থাকে সব থেকে বেশি। ওই জন্য বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর তারপর তদর্ধং কৃষি কর্মণি, তার অর্ধেকটা থাকে চাষবাস। আর তদর্ধং রাজসেবায়া, রাজসেবা, যদি কেউ সরকারি চাকরি করে তাহলে চাষির থেকে, চাষির কাছে যা আছে তার কাছে অন্তত টাকা পয়সা থাকবে। তারপরে ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষাকারীর কাছে কিন্তু লক্ষ্মী থাকবে না। তাহলে লক্ষ্মী তিন জায়গায় থাকে, ব্যবসা সব থেকে আগে। ওই জন্য চেষ্টা করা উচিত ব্যবসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা যারা ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো যে চাকরির আশা না করে, চাকরি যদি হয়ে যায় ভালো কথা, কিন্তু চাকরি হলো না বলে জীবনটাই আমার ব্যর্থ, এটা ভাবার কোনো মানে নেই। কোন রকম ভাবে একটা ছোটখাটো ব্যবসা যদি ঠিক দাঁড় করাতে পারে, সে কিন্তু আরো 10 জনের কাজের ব্যবস্থা করে দিতে পারে। কাজেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে ছোট থেকে উৎসাহিত করতে হবে, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, তারা বড় হয়ে যেন ব্যবসায়ী হয়। কেন না? ব্যবসার উপর পুরো দেশের অর্থনীতি নির্ভর করে। দেশের অর্থনীতি কি চাকরি করা লোকের উপর নির্ভর করে? না দেশের অর্থনীতি চাষের উপর নির্ভর করে? মূল অর্থনীতিটা দাঁড়িয়ে আছে ব্যবসার উপরে। সেই জন্য ব্যবসাটা করতেই হবে। দিদিও চাকরি দিতে পারবে না, মোদিও চাকরি দিতে পারবে না। ভোট আপনারা দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন না। নো দিদি নো মোদি, কেউ চাকরি দিতে পারবে না। কারণ চাকরি কোথায়? মনে করুন স্কুল টিচার হবেন, আপনার পাড়ায় যে স্কুলটা আছে সেখানে দুখানা স্কুল তৈরি হয়েছে কি? যে ছোটবেলায় একটা স্কুল দেখেছিলেন ওই স্কুলটাই এখনো চলছে কিনা তার ঠিক নেই। তাহলে স্কুল যখন তৈরি হলো না, চাকরিটা বাড়বে কোত্থেকে? এগুলো তো বুঝতে হবে, চাকরির জায়গাটা কোথায়। সেই জন্য ভোট দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন না। যখন আপনি নিজে একটা ঠিক ঠিক ব্যবসা দাঁড় করাতে পারবেন, দেখবেন ওই সরকারি আবার আপনার কাছে হাত পাচ্ছে, ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ইনকাম করছো করো, কিন্তু আমায় ট্যাক্স দাও, দেহদান দেহদান। ওই জন্য চাকরি থাক, যদি কপালে জুটে যায় ভালো কথা, কিন্তু ওটা হলো না মানে জীবন ব্যর্থ হয়ে গেল, এই দৃষ্টিভঙ্গি মোটেই ভালো না। এটা বাঙালি জাতির একটা দৃষ্টিভঙ্গি যে পড়াশোনা মানেই শুধু চাকরি করতে হবে, তা কিন্তু না। বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, তদর্থং রাজসেবায়াং ভিক্ষায়াং নৈব নৈব চ। তাহলে ব্যবসায় যদি লক্ষ্মী থাকে, ব্যবসা কর।
পারবে না? তা তোর মেয়ে কই? মেয়ে হ্যাঁ, ওই দেখ, ও যা দজ্জাল মেয়ে না, কি করে? সারাদিন যদি ঝগড়া না হয় ভাত হজম হবে না। এমন ঝগড়া? কুল গাছের কাছে গিয়ে চুলকে খুলে দিয়ে কাটা গাছের সঙ্গে লাগিয়ে কাটা গাছের সঙ্গে ঝগড়া করে। একটা কথা বলবো, আমরা গাছে কি আর আম হয়? তুই যেমন ঝগড়াটি তোর মেয়েও তেমন ঝগড়াটি। তো কি করবো? পেটে জন্মেছে, পেটে। আরে বাবা, তোর পেটের মেয়েকে তুই বুকে করে রাখ, আমার মেয়ে আমাকে কিন্তু তোদের বাড়িতে কেউ কি নেই যে আমার সঙ্গে ব্যবসা করতে যেতে পারে? আছে তো, কে? লোকজন নাই তো, শুনেছি। তোদের বৌমা কই? ওই তো সাজানোর উপরে দাঁড়িয়ে বসে আছে। বাহ, কি সুন্দর চুল! আরে কি সুন্দর চুল, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর জীবন, সবই ভালো, কিন্তু কি? কিন্তু আবারটা কি? লোকের সামনে বলবো। হ্যাঁ ঠিক আছে, বলছি, কিছু মনে করেন না। বৌমায়ের স্বভাবটা একবারে ভালো নয়। রাম বলো, রাম বলো। রাম রাম। কি করেছে কি? ও, রাস্তায় যাবার সময় এদিক ওদিক দেখে? তো পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য শোভা দেখবে না? আচ্ছা ঠিক আছে, আমার কত বোঝানোর দরকার নেই। আমি তোদের বৌমাকে বলছি, আমার সঙ্গে যদি যায় এদিক ওদিক তাকানো চলবে না। বৌমা, রাধে, তুমি শাশুড়িকে হাত জোর করে বলো যে আমাকে যদি মথুরায় আজকে যেতে দাও, এদিক ওদিক তাকাবো না, এক পানে চাইবো। কোনদিন এদিক ওদিক তাকাবো না, একদিকে চেয়ে বলেছে তো? তাহলে আমি একই পানে চাইবো, কোন এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো। আমি এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। এদিক ওদিক চাইবো না, মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? মনে অন্য কথা বলছে। মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? আমার পরাণ মধুর বদন বিনা আমি এদিক ওদিক চাইব না, আমার পরাণ মধুর বদন বিনা। এদিক ওদিক চাইব, 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 আমার পরাণ মধুর বদন বিনা। একই পানে চাইব। অনুমতি পেয়ে গেছিস যখন রাধে, আর বিলম্ব নয়, চল তাহলে। পশরা সাজিয়েছিস তো? ললিতা বিশাখা সাথে চলে যাইতে পথে, চলিয়া যাইতে পথে। আমার কত সাধে বাড়াইছে পাগল, কত সাধে বাড়াইছে পাগল, কত সাধে বাড়াইছে পাগল। লীল ভাব সার এলাইল কেশভা, উথলিল ভাব সার এলাইল কেশভা। ধরণী না যায় রাধার গাগো, ধরণী না যায় রাধার গাগো। প্রেমে অঙ্গ টলমল,
প্রেমে অঙ্গ টলমল। দুটি আঁখি ছল ছল প্রেমে অঙ্গ টলমল। দুটি আঁখি ছল ছল আর বদন করে ঝলমল। দুটি আঁখি ছল 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 করে ঝলমল। দুটি আঁখি ছল ছল প্রেমে অঙ্গ টলমল। ওগো তোরা দেখ না রাধার ললিতা, ওই দেখ রাধারানীর মুখ থেকে কখনো ঘুমটা সরে না রে। আর সেই রাধারানীর মুখ থেকে ঘুমটা সরে গেছে শুধু তা নয়, তার আঁচলটা মাটিতে লুটাচ্ছে। ওর কি দিক বিদিক জ্ঞান নেই? রাধারানী যাচ্ছেন আপন মনে কৃষ্ণ কথা কইতে কইতে। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ। পথে যেতে কহে কথা কারু পর সঙ্গ। আমি গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি আমার মধুর নয় মধু কারবাই আছে। গর্ব করে বলতে পারি আমার মতো মধু কারবাই আছে। গর্ব করে বলতে পারি আমার মধুর মতো মধু কারবাই আছে। শুধু এই বৃন্দাবনে নয় ত্রিভুবনে মধু মধু কারবাই আছে। বৃন্দাবনে নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে। নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে। আমি গর্ব করে বলতে পারি পথে যেতে কহে কথা কারু পর সঙ্গ। প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ। আর প্রেমে অঙ্গ ধর ধর পুলকিত অঙ্গ। থরথর করে কাঁপছে, অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে উদয় হয়েছে রাধারানীর অঙ্গে। যদি কেউ কাউকে ভালোবেসে রাস্তায় বেরোয় বাবা, তার কথা চিন্তা করতে করতে 8 রকমের ভাব উদয় হয়। রসশাস্ত্র বলছে তে স্তম্ভ শেদ রোমাঞ্চা স্বরভঙ্গস্য বেবথু বৈবর্ণ্যম অশ্রু প্রলয় ইত্যষ্টৌ সাত্ত্বিকো। একে বলে অষ্টসাত্ত্বিক ভাব। স্তম্ভ, যেন শরীর চলতে চায় না। ছেদ, এমন এক ধরনের অদ্ভুত ঘাম বেরোয়, সে ঘাম কিন্তু নোনতা নয়। রোমাঞ্চ, মানে অঙ্গ পুলকিত হয়ে ওঠে। স্বরভঙ্গ, কথা বলতে গিয়ে কথা আটকে যায়, কথা পরিষ্কার বলতে পারবে না। কৃষ্ণ বলতে গিয়ে কৃষ্ণ আর বলতে পারছে না। স্বরভঙ্গ। বেপথু, মানে কম্পন। বৈবর্ণম, গায়ের রংটা পাল্টে যায়। সোনার মতো রাধারানীর গায়ের রং, আর লাল টকটকে হয়ে গেছে মুখটা। অশ্রু, নয়ন দিয়ে অশ্রু বিগলিত হয়। প্রলয়, কৃষ্ণ ছাড়া পৃথিবী যেন শূন্য বলে মনে হয় তার কাছে। এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। এমন সময় সামনে দেখতে পাচ্ছে যে আকাশের বিদ্যুৎ আর মেঘ যেন কদমতলায় এসে উপস্থিত হয়েছে। আকাশে মেঘ বিদ্যুৎ থাকে তো, কিন্তু যেন কদমতলায় মেঘ আর বিদ্যুৎ দেখা যাচ্ছে। তাই বড়িমার আড়ালে গিয়ে রাধারানী বলছে, ও বড়িমা, এ কি গো, যে জিনিস আকাশে থাকে সেটা কদমতলায় কেন? মথুরার পথে যেতে আর পথ নাই, মথুরার হাটে যেতে আর পথ নাই। পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। এই রাস্তা ছাড়া তো আর রাস্তা নেই। আর এই রাস্তার মাঝখানে কৃষ্ণ বসেছে কদমতলায়। কিভাবে বসেছে? রাস্তার ঠিক মাঝখানে একটা বড় কলসি, মাটির কলসি রেখে দিয়ে ফুলের মালা দিয়ে সেটাকে সাজিয়েছে। আর ওই মাটির কলসি, বড় একটা কলসি রাস্তার মাঝখানে, সেই মাটির কলসির গায়ে লিখে দিয়েছে দান ঘট। মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে, ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যে কোনো ভাবে। ক্যাশেও হতে পারে, ক্যাশ ছাড়া কাইন্ডসেও হতে পারে। মনে করুন যদি আপনার কাছে টাকা না থাকে, সোনার আংটিটা খুলে নিল, তাহলে কাইন্ডস হলো সেটা। ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যেভাবেই হোক ট্যাক্স যেটাই নেওয়া হবে সেটাই কলসির মধ্যে জমা দেওয়া হবে। আর সেই মাটির কলসিটা কোথায় যাবে? কংস রাজার বাড়ি যাবে।
তা রাস্তার মাঝখানে ওই মাটির কলসিতে দান ঘট লিখে রেখে বড় একটা লাঠি নিয়ে কৃষ্ণ পাশে দাঁড়িয়েছে, আর আরেকদিকে সুবলকে দাঁড় করিয়ে দিয়েছে যে কেউ যেন রাস্তা দিয়ে যেতে না পারে, কর না দিয়ে। আর ওই কৃষ্ণচন্দ্রকে দেখে রাধারানী ভাবছেন বিদ্যুৎ আর মেঘ, কারণ কৃষ্ণের গায়ের রংটা মেঘ আর হলুদ ঝলমলে ধুতি, সেটা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ। তাই বলছে হরো কি দেখি গো বড়াই কদম্বের তলে, হলো কি দেখি গো বড়াই কদম্বের তলে, দেখি তড়িত জড়িত জইছে নব জল ধরে, ওই জড়িত জড়িত জড়িছে নব জল ধরে। দেখো দেখো কদম তলায় কেমন মেঘ জমেছে, দেখো দেখো কদম তলায় মেঘ জমেছে, আবার তাই বিজুরি চমক দিচ্ছে কদম তলায় মেঘ জমেছে। দেখো তাই বিজুরি চমক দিচ্ছে কদম তলায় মেঘ জমেছে। ওই দেখো কালো মেঘ, তাও কদম তলায়, আমার বিদ্যুৎ জড়ানো মনে হচ্ছে, কিন্তু এরকম স্থির বিদ্যুৎ তো কখনো দেখিনি। বিদ্যুৎ চমকায় আবার নিভে যায়, কিন্তু তো স্থির বিদ্যুৎ, মানে ধুতিটাকে বিদ্যুৎ বলছে আর কৃষ্ণের অঙ্গটাকে মেঘ বলছে। বুড়িমাও তো রসিক কম নয়, সে বলছে রাধে মেঘ থাকলে তো বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে কোন? মেঘও আছে বিদ্যুৎও আছে, কই বৃষ্টি যখন দেখা যাচ্ছে না তো এগিয়ে চলো। রাধারানী বলছে বুড়িমা তোমার বয়স হয়েছে, তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। যদি তোমার এই অনুরাগের নয়ন থাকে তাহলে একবার আমার নয়ন পানে চেয়ে দেখো, যদিও মেঘের উদয় হয়েছে ওই কদম তলায়, কিন্তু সেই মেঘের বর্ষণ আমার নয়ন পথে, মেঘের বর্ষণ আমার নয়ন পথে, যদিও মেঘের উদয় কদম তলাতে, ওই মেঘের বর্ষণ আমার নয়ন পথে, যদিও মেঘের উদয় কদম তলাতে মাগ বর্ষণ আমার নয়ন পথে। মেঘ কেমন মেঘের যা মেঘ জানো, এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী, যেথা মেঘ সেথা না হয় বাড়ি। ভক্তের হৃদয় আকাশে উদয় করি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহে বাড়ি, নয়নের
পথে বহে বাড়ি আমার হেন মনে হয় বিজুরি হয়ে জুড়ি হয়ে আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। জ্ঞান দাস কহে তুমি না কহো আন, না কহো আন, যে কহিলা ধনী সেই সে প্রমাণ। ধনী সেই সে প্রমাণ। ভগবান পদকর্তায় আড়াল থেকে দাঁড়ায় বলছি, ওগো রাধে, তুমি যেই মেঘের কথা বলছো সেই মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে হে, যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলামৃত পরিশনে ওই ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত পরিশনে 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 ত্রিভুবন প্লাবন করে। সেই মেঘ বটে হে। তাই বলে কৃষ্ণ নব জলধর, জগত শস্যই উপর বরিক্ষয়ে লীলামৃত পরীক্ষায় লীলামৃত ধার। এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে বাবা, কি সারা দেশে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টিটা কিসের বৃষ্টি? শুধু কি জল? না না, ওই জলের সঙ্গে অ্যাসিড মেশানো আছে। বিজ্ঞানীরা বলেছে এমনি জলে ঘামাচি মরে না, কিন্তু বৃষ্টির জলে ঘামাচি মরে। কেন? ওই বৃষ্টির জলের মধ্যে অ্যাসিডিফিকেশন হয়ে যায়, বৃষ্টির জলের মধ্যে অ্যাসিড মিশে আছে, কাজেই যে জল নামছে আকাশ থেকে এটা অ্যাসিড মেশানো জল, অল্প মাত্রায় থাকে, তাই বোঝা যায় না। কিন্তু শ্রীকৃষ্ণ এমন মেঘ, যে মেঘ থেকে লীলার অমৃত বৃষ্টি হয়। আর যেমন বৃষ্টি হলে গাছপালা যেন টাটকা করে জীবন ফিরে পায়, তেমনি ভগবানের লীলারূপী অমৃত বৃষ্টিতে ভক্তের হৃদয় মনে প্রাণে আনন্দে একদম পরিপূর্ণ হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ নব জলধর, জগত শস্য উপর বরিক্ষয়ে লীলামৃত ধার। এই সেই মেঘ। তখন বলছে যে তাহার ওই উপরে দেখো নব ইন্দ্রধনু, তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। বড়াই বলে চেন নাকি নন্দের বালা খানু। বড়াই বলে চেন নাকি নন্দের বালা খানু। বলছে আকাশে যেমন মেঘ থাকে, বৃষ্টি থাকে, আবার বৃষ্টি হবার পর রামধনু ওঠে, 7টা রঙের রামধনু। ঠিক তেমনি ওখানে কৃষ্ণের যে ময়ূরের পালকটা, ওই পালকটা যেন রামধনু। আমরা যেটাকে রামধনু বলি, প্রাচীন ভাষায় তাকে বলে ইন্দ্রধনু। তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু, অর্থাৎ রামধনু উঠেছে। তো কথা বলতে বলতে যখন কৃষ্ণের কাছাকাছি এসে গেছে, কৃষ্ণকে ওই লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ গম্ভীর ভাবে, সরকারি কর্মচারী দেখবেন, সরকারি কর্মচারী কেমন হয়, আপনার কাছে খুব শক্ত লোক, কিন্তু বাড়িতে গিন্নির কাছে কিরকম? হ্যাঁ? আপনি যখন কোনো কাজ আদায় করতে যাবেন সরকারি কর্মচারীদের কাছে, যেন চিরজন্মের শত্রু এসেছে তার কাছে, এমন ব্যবহার করবে আপনার সাথে। কিন্তু সেই লোকটাই যখন নিজের গিন্নির কাছে যাবে বাড়িতে, ওগো কেমন আছো, তখন মধু বেঁচেছে বুদ্ধি, তাই না? তো যখন এরকম শক্তপোক্ত রূপটা ধারণ করেছে লাঠি সোটা নিয়ে, ওই সরকারি কর্মচারীদের মতন শক্ত হয়ে দাঁড়িয়েছে। রাধারানী বলছে, ওরে বাবা,
কৃষ্ণ এই কি রূপ গো, এ তো মনে হচ্ছে কর আদায় করবে। এগিয়ে যেই যেতে গেছে, কৃষ্ণ বলছে দাঁড়াও, বলো বলো তোমরা ওই না বেশে কোথায় বা যাও, ওই না বেশে শোনো, যদি গরিব সেজে কেউ পেরিয়ে চলে যায় না, তার কাছে খুব একটা ট্যাক্স ফ্যাক্স ধরে না। মনে করুন একজন ফুচকা বিক্রি করছে, একটা নোংরা লুঙ্গি, একটা নোংরা গেঞ্জি, একটা নোংরা গামছা পিঠের উপর আছে, ঠিক আছে, কেউ কি তার কাছে যে ট্যাক্স চাইবে? বেচারাকে দেখেই মনে হচ্ছে খেতে পায় না, দুটো ফুচকা বিক্রি করে খাচ্ছে, খানা। কিন্তু ফুচকা আলার যদি এই আমটা সোনার চেন, এই আমটা সোনার ঘড়ি, 5খানা আঙুলে 20খানা আংটি, সব সোনা, হিরে চুনি পান্না দিয়ে সাজানো, কি শখের দাম লাখ টাকা, থাকতে পারে তার। সেই রকম যদি সারা গায়ে হিরে চুনি পান্না পরা একটা ফুচকা আলা থাকে, তো একদিন একজন ট্যাক্সের অফিসার গিন্নির সঙ্গে ফুচকা খেতে এসে পরের দিন দলবল নিয়ে আসবে কি না? হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন কিছু বলবেন না, গিন্নির সঙ্গে ফুচকা খেয়ে চলে যাবে, কিন্তু পরের দিন পুরো একটা ব্যাটালিয়ন নিয়ে আসবে। যেরকম সোনার গয়না হিরে চুনি পান্না পড়লি, কোথায় এত পেলি বল, ট্যাক্স দে। তাই বলছে দধি দুগ্ধ বিক্রি করতে যদি গরিব সেজে যেত, তাহলে এত ট্যাক্স ফ্যাক্স ধরতো না। কিন্তু রাধারানী তো রাজার মেয়ে, সারা গায়ে গয়না, দামি বস্ত্র, তাই বলছে এত সুন্দর সেজে তোমরা কোথায় যাচ্ছ? কোথায় তোমাদের ঘর? কিসেরও পসরা দাসীর মাথার উপর। তা ললিতা বিশাখা বলছে, রাধে তুই একটু আড়ালে আয় তো, আমরা কথা বলি। হ্যাঁ, এই ছোড়া, কে তুমি? এরকম আমাদেরকে জিজ্ঞেস করছো? আমাদের এই রাধারানী কে জানো? বৃষভানু রাজার মেয়ে। আর মাথায় আমাদের কিসের পসরা জানো? দধি দুগ্ধ ঘৃত গোলে পসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত গোলে পসরায় আমার। আমাদের গয়নাগাটি আর শাড়ি সাজ দেখে ভাবছো আমরা বোধহয় মণিমাণিক্য বিক্রি করতে যাচ্ছি, তা নয়, এ দধি দুগ্ধ আছে। হ্যাঁ, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার। কে তুমি? তোমার বলে, তোমার বলে মানে তোমার কথা। কে তুমি? তোমার বলে উলাবো পোশাক। আর কে তুমি? তোমার বলে উলাবো পোশাক। উলাবো মানে নামাবো,
কে তুমি যে তোমার কথায় পশরা নামিয়ে তোমায় দেখাবো? হ্যাঁ? আমরা যদি দুগ্ধ বিক্রি করতে, তুমি কে? হে, আমি কে? মুখ দেখে চিনতে পারছো একটু? বলে, হ্যাঁ হ্যাঁ চিনি, নন্দরাজার বকাটে ছেলে, শুধু এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ায়, গরু চড়িয়ে বেড়ায়, সেটা তো তুমি। বলে, এককালে ছিলাম, আজকে নই। কেন, আজকে আবার কি হয়েছে? কি হয়েছে শুনবে? কংস রাজার দরবারে চাকরি করার জন্য আমি আবেদন পাঠিয়েছিলাম। আমার চাকরির, ওইটাকে বলবে সিবি, আমার যে কর্মকাণ্ড সেইটা দেখে কংস রাজা এত খুশি হয়েছেন, আমাকে একসঙ্গে দুটো চাকরি মঞ্জুর করেছে। আরে বাপরে, একে সরকারি চাকরি, তা আবার ডবল। লোকের কপালে একটা চাকরি জোটে না মশাই, আর তুমি দুখানা চাকরি পেয়েছো একসঙ্গে? বলে, হ্যাঁ দুটো চাকরি। কিসের দুটো চাকরি? দুটো চাকরি কিসের? এক হচ্ছে নৌকার ঘাটে দাঁড়িয়ে থাকবো, যারা পারাপার হবে তাদের কাছ থেকে কর, ওই পারের কড়ি আদায় করব। আর দ্বিতীয় হচ্ছে এই দধি দুগ্ধ যারা বিক্রি করতে যাবে তাদের কাছ থেকে কর আদায় করব। এই দুটো চাকরি। ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটো আলো আমি, পথে মহাদানী। আজ তোমায় দান দিতে হবে, শোনো বিনোদিনী। আজ তোমায় দান দিতে হবে, শোনো বিনোদিনী। ও বাবা, রাতারাতি চাকরি পেয়ে গেল কৃষ্ণ, নন্দরাজার ছেলে। আমরা কিছুই জানলাম না রে। এ ললিতা, চাকরি পেতে গেলে তো পড়াশোনা করতে হয়। এই কবে পড়াশোনা করলো? চাকরি এমনি এমনি হবে না বাবা। ছেলে মেয়ে বাচ্চা যারা আছিস, শোন, মন দিয়ে পড়াশোনা করবি। স্কুলে গিয়ে শুধু ডিম ভাত খেয়ে চলে আসবি না। ডিম ভাত খাবি স্কুলে, বাড়িতে এসে মাছ ভাত খাবি, কিন্তু পড়াশোনাটা মন দিয়ে করবি। চাকরি যদি কপালে নাও জোটে, যে জ্ঞান অর্জন হলো ওটার কোনো বিকল্প নেই, তাই না বাবা? পড়াশোনাটা মন দিয়ে করতে হয়। চাকরি যদি জুটে গেল ভালো, আর যদি নাও জোটে, যে জ্ঞান অর্জনটা হলো তার কোনো বিকল্প নেই। কারণ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানের মতন পবিত্র বস্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কিচ্ছু নেই। তাই জ্ঞান অর্জনটা অবশ্যই করবে। এবার চাকরি যদি জুটলো ভালো, নইলে ওই জ্ঞানী ব্যবসায় লেগে যাবে, ওই জ্ঞানী চাষবাসে লেগে যাবে। কোথায় লেগে যাবে তার ঠিক নেই, জ্ঞান ঠিক কাজে লেগে যাবে। পড়াশোনা করতে হয় চাকরি পেতে গেলে, কম্পিটিটিভ এক্সাম দিতে হয়। সে ব্যাংকের চাকরি বলুন, রেলের চাকরি বলুন, বা স্কুল মাস্টারের চাকরি বলুন, বা কলেজের চাকরি বলুন, ইউনিভার্সিটির চাকরি, সব চাকরি, পুলিশ অফিসার, মিলিটারি, কি এডিএম, তারপরে এসডিও, সবার চাকরির পরীক্ষা আছে। চাকরি দিতে গেলে পরীক্ষা, সে কঠিন পরীক্ষা। আমাদের ভারতবর্ষে সবথেকে কঠিন পরীক্ষা হচ্ছে আইএএস পরীক্ষা। আইএএস যারা ডিএম হয়, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরো একটা জেলা চালাতে হয়, যাকে জেলার শাসনতন্ত্র যার হাতে থাকে সেই ডিএম। তারা যে পড়াশোনাটা করে সেটা হচ্ছে সবথেকে কঠিন পড়াশোনা, তার নাম আইএএস। আর পশ্চিমবঙ্গের সবথেকে কঠিন যেটা পড়াশোনা সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। আইএএস এর পড়াশোনা আর ডাব্লিউবিসিএস এর পড়াশোনা, তার সমতুল্য পড়াশোনা হচ্ছে আবার অধ্যাপকদের নেট, এনইটি, মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। আবার ওয়েস্ট বেঙ্গলের যেটা কলেজের পরীক্ষা, যদি কলেজে যদি কেউ অধ্যাপক হতে চায় ওয়েস্ট বেঙ্গলে, তাকে দিতে হবে স্টেট এলিজিবিলিটি টেস্ট। এটা রাজ্য স্তরের শিক্ষাগত সর্বোচ্চ মানের পরীক্ষা। এগুলো বসতে হয়, তবে চাকরিটা হয়। কেউ এরকম এসে ধরিয়ে দেবে না চাকরি। তুমি কবে এইসব পড়াশোনা করলে? সারা জীবন গরুর পেছনে ছুটে ছুটে রাতারাতি চাকরি। চাকরি পেতে গেলে যে সব গুণগত মান দরকার হয় সেগুলো তোমার আছে? ওই দানি দেখি আড়তা কাঁপিছে, কাঁপিছে
বলো আমি কেন ঘরে কাঁপিছে শরীর ওগো আমি দাঁড়ান আমি কেন ঘরে বাহির হলাম কাজ তো ভালো ভালো করি নাই গো আমি কেন ওই গো বুড়ি মা গো কাজ তো আর তাল ৮/৪ ৮ ছন্দ ও ভালো করি নাই গো আমি কেন ওই গো গুরু গুরু ধেনি ধেনি খেটা ধেনা কে ধেনি খেটা ভালো গুরু ধেনি খা গুরু ধেনি কেন গুরু ধেনি ধেনি খেটা ধেনা কে ধেনি আমি যদি আগে জানতাম এই রকম বিপদে পড়ব মু যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে মু যদি জানতাম আগে এ পথে কণ্টক আছে তবে ঘরে না হইতাম বাহির গো আমি তবে ঘরের না হইতাম বাহির গো আমি দেখি কাঁপিছে শরীর। ওই যে বলে না সকালবেলাটা দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে ইংরেজিতে কি বলে মর্নিং শোজ দ্য ডে আজকে বেরোনোর সময় আমি বুঝতে পেরেছি বেরোতে গিয়ে কি কি হলো জানো মাথায় ঠকাস করে একটা ঠোকা লাগলো ভাবছি না না তেমন কিছু হবে না বিপদ হবে মনে মনে জিজ্ঞেস করছি আর তখন একটা টিকটিকি ঠিক 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 করছে একটা টিকটিকি ঘর হইতে বাহির আইতে ও চালো ঠেকিল মাঠে ওই ঘর হইতে বাহির আইতে
ঠেকিল মাঝে। আমি হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গনিলাম বাধা গো। হাঁচি যখন আমি ভাবছি বিপদ হবে কি না, টিকটিকি বলছে ঠিক ঠিক, তবু আমি চিন্তা করলাম না কিছু হবে না। কিন্তু এই সময় বেরোতে গিয়ে হঠাৎ আমার ননদি কোথায় ছিল, সে সামনে এসে একটা হাঁচি জেঠি, হাঁচি আর জেঠি, জেঠি মানে টিকটিকি, বলি হাঁচি জেঠি না গো নিলাম বাধা গো, হাঁচি জেঠি না গনিলাম বাধা গো। যেমন হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, বড়িমা গো ও ও যেমন হরিণী পালাইয়া যাইতে ঠেকিল রাধের হাতে। তেমনি ঠেকিয়া গেল রাধা। হরিণ পালাতে গিয়ে, মানে বাঘে তাড়া করেছে একটা হরিণকে, বাঘের হাত থেকে পালাতে গিয়ে ছুটে ছুটে এসে হরিণ একটা জায়গায় এসে নিশ্চিন্ত নিঃশ্বাস নিতে যাবে, আর চোখ খুলে দেখে ব্যাধ তার দিকে বাণ প্রস্তুত করে রেখেছে। তাহলে হরিণটা এত ছুটে পালিয়ে এসে তার লাভ কি হলো? আমি ওই শাশুড়ি নদীর থাবা থেকে বাঁচবো বলে পথে এলাম, এখানে আবার কৃষ্ণ ব্যাধ তার নয়ন বাণ আমার দিকে আঘাত করে রেখেছে, আমার দিকে তাক করে রেখেছে। হরিণী পলাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, তেমনি ঠেকিয়া গেল রাধা গো, তেমনি ঠেকিয়া গেল রাধা গো। হরিণী পলাইয়া যাইতে তেমনি ঠেকিয়া গেল রাধা। এইবার কৃষ্ণ বলছে আমার পরিচয় পেলে তো? আমি এককালে ছিলাম রাখাল ছেলে, কিন্তু কংস রাজার দরবারে আমি দুটো চাকরি পেয়েছি। একবার নৌকা বিলাস করেছিলাম, তখন তোমরা আমার এক পরিচয় পেয়েছো, আর আজকে আর একটা পরিচয় পাচ্ছ, আমি কর আদায় করতে এসেছি। দাও কর দাও। বলি, এরকম জীবনে তো শুনিনি রাস্তাঘাটে এরকম কর চাই। তা তুমি আগে তোমার চাকরির কাগজপত্র আমাদেরকে দেখাও। তুমি যে কংস রাজার দরবারের চাকরি করো, তার এটা কোথায়, পরিচয়পত্র কোথায়? হ্যাঁ, একটা পরিচয়পত্র থাকবে না? যে কোনো জায়গায় আপনারা চাকরি করবেন তার একটা আইডেন্টিটি কার্ড থাকে। তা কই আইডেন্টিটি কার্ড দেখা? বাবা, এদের কাছে দিতে হবে আইডেন্টিটি কার্ড? বলে হ্যাঁ। বলো 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 কোন গুণে বিধি তোমায়, তোমায় দাবি করেছে, তোমায় দাবি করেছে, তোমায় দাবি করেছে, বলো কোন গুণে, দাবি করেছে, দাবি করেছে, দাবি করেছে, দানি করেছে, দাবি করেছে, দাবি করেছে, দানি করেছে, দানি করেছে। তোমায় ঘাটওয়ালি দিয়েছে, হে দাবি করেছে, বিধি বিধি
দেখলেই মনটা ঘুরে যায়। ভালো ভালো অফিসার দেখবেন এত সুন্দর দেখতে না, যেন টোকা দিলেই রক্ত জমাট হয়ে যায়। একদম আপেলের মতো। আর তোমার যা রূপে ছিরি, রূপেতে ভ্রমরা, কালো ভ্রমণের মতন তোমার গায়ের রং। চাকরি পাবে তুমি? এই বর্ণ বিদ্বেষ চলবে না, বর্ণ বিদ্বেষ চলবে না। কালো লোকে চাকরি পায় না। এই আজকালকার দিনে বর্ণ বিদ্বেষ চলবে? কালো লোকেও বড় বড় চাকরি পায়। আমাদের দেশের রাষ্ট্রপতি ছিলেন আবুল কালাম। কিরকম দেখতে ছিলেন বলুন? আপেলের মতন। তাহলে গায়ের রং তার কালো ছিল, কিন্তু দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখনো যিনি আছেন সুপ্রিম কোর্ট যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, সেই মৃত্যুদণ্ড পর্যন্ত রদ করে দিতে পারে রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের উপরে রাষ্ট্রপতির ক্ষমতা এই একটা ক্ষেত্রে আছে। আর কোন কোন ক্ষেত্রে আছে এখন আমার মনে পড়ছে না, কিন্তু এইটা আছে যে সুপ্রিম কোর্ট কাউকে বলে দিলে এর মৃত্যুদণ্ড হবে। কিন্তু সে যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করে, রাষ্ট্রপতি যদি মনে করেন যে না, এর মৃত্যুদণ্ড না হলেও সমাজের কোনো ক্ষতি হবে না, তখন রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের উপরেও কারণ মৃত্যুদণ্ড রদ করার ক্ষমতা রাখেন আমাদের দেশের আইন। তাহলে অত বড় সারা ভারতের শ্রেষ্ঠ ক্ষমতার অধিকারী, অত তার গায়ের রং কি ছিল? আমি কালো বলে অপমান করছি? এখন যিনি আছেন তিনিও কালো। হ্যাঁ, এখন যিনি রাষ্ট্রপতি তিনিও তো কালো। গায়ের রঙে চাকরি হয়? রূপেতে ভ্রমরা, তাহলে গুণে, হ্যাঁ তোমার যে কি গুণ, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, মাতা ভ্রমরা, গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা। তোমার গুণ বলতে তো একটাই, লোকের বাড়িতে মাখন চুরি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। এই তো গুণ। তো এই অসম্মানজনক কথা বলো না। রূপেও যেমন চাকরি হয় না, তেমনি গুণ থাকলেও কোনো কোনো ক্ষেত্রে চাকরি হয় না। সেটা গত বছর খানেক বা বছর দুয়েক ধরে আমরা বুঝতে পারছি। সব সময় কিন্তু ডিগ্রি থাকলেও চাকরি হয় না বাবা। হয়। মনে করুন একটা জায়গায় ইন্টারভিউ হচ্ছে, এবার যারা চাকরির ইন্টারভিউ দিতে এসেছে তাদের মধ্যে এমন একটা ছেলে এসে জুটেছে মাধ্যমিকে থার্ড ডিভিশন, উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন, বিএতে থার্ড ডিভিশন, এমএতে থার্ড ডিভিশন, সব জায়গায় থার্ড ডিভিশন। এবার যখন ডিগ্রি গুলো যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের হাতে গিয়েছে, একটা করে ডিগ্রি ফেলে শেষকালে ধমক দিতে চাইছেন, সব পরীক্ষায় থার্ড ডিভিশন পেয়েছিস, তুই চাকরি পেতে এসেছিস, লজ্জা করছে না তো? তো ছেলেটি কি বলছে? আপনারা আমার ডিগ্রি গুলোর দিকে দেখবেন না, দয়া করে আমার ডিগ্রি গুলোর দিকে না তাকিয়ে, মানে টেবিলের উপরে না তাকিয়ে একটু টেবিলের নিচে তাকান না, নিচে। বুঝতে পেরেছেন তো? আর বলবো মোটা মোটা বান্ডিল, তো অনেক সময় দেখা যায় মোটা মোটা বান্ডিল ধরতে পারলেও চাকরি হয়। কি বলছো, রূপ আর গুণ থাকলেই চাকরি হয়? বলে সেই বান্ডিল ধরার ক্ষমতা তোমার আছে কি? তোমার সম্পত্তি বলতে তো রোগা রোগা কয়েকটা গরু। ধনেতে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। কত মজার না কথাগুলো? এই হচ্ছে আমাদের মনের ঋষি। ভগবানকে যখন সাজিয়েছেন নায়ক, আর মহাশক্তি রাধা রানীকে সাজিয়েছেন নায়িকা, তাদের মধ্যে যে রসিকতার কথা, তাও যেন অনেক উচ্চ স্তরে। রূপেতে ভ্রমরা, গুণে ননি চোরা, ধনেতে ধবলি। আর বসতি, বাড়ি ভালো নয় সেই জন্য গাছে কদম গাছে হেলান দিয়ে বাসি বাজাচ্ছে। ধনেতে ধবলি, বসতি গাছে। আর তোমার যা মুখ,
যিনি পোড়া কাষ্ঠ বরণই উৎকৃষ্ট। কৃষ্ণ যিনি পোড়া কাষ্ঠ, যিনি পোড়া কাষ্ঠ বরণই উৎকৃষ্ট, বচন কত সুমিষ্ট জানাই আছে। তোমার বচন সুমিষ্ট জানাই আছে। বল কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, কোন গুণে বিধি তোমায় দানি করেছে। এবার কিছু মনে করবেন না, কালো যদি কালো লোককে যদি কালো বলা হয় না তাকে ভালো লাগে? ফর্সা লোককে ফর্সা বললে কিন্তু খুব খুশি। কারো গায়ের রং যদি ফর্সা হয় তাকে যদি কেউ বলে না তুমি কি ফর্সা গো, সে তখন মনের আনন্দে একদম গুছিয়ে শাড়িটা পরে। আর কাউকে যদি বলে তুমি কি কালো গো, তার ভালো লাগবে? কালোকে কালো বললে গায়ে লাগবে। আর কৃষ্ণকে যখনই কালো বলেছে কৃষ্ণ খুব গায়ে লেগেছে। বলছে দেখো আমাকে কালো বলার আগে আয়না দিয়ে নিজের মুখটা দেখো রাধে। কালো যদি না থাকতো এই পৃথিবীতে তাহলে সমস্ত সুন্দর জিনিস সুন্দর হতো না। যেমন তোমার নিজের রূপ এত সুন্দর দেখতে তুমি, কিন্তু তোমার চুল যদি কালো না হতো, তোমার চোখের মণি যদি কালো না হতো, তাহলে দেখতে ভালো লাগতো কি? আমায় কালো বলো না, না 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 না, কালো বলো না, বলো না না, আমার কালো বলো না, ও গো রাজার ঝি ঝি, কালো কালো বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, না 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 না, বলো না, না না, কালো বলো না, আমায় বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা, আমায় বিধাতা, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো। বলো আমি করব কি, করব কি, করব কি, কালো বলো না, যমুনার জলের রং কি? সাদা? তাহলে নীল যমুনা। আরে নীল মানে তো কালো। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়। কালো সেই যমুনার জল সর্বলোকে খায়, বেঁচে থাকে জলের জন্য। জলের আর এক নাম জীবন। কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়।
আর বলবো আয়না দিয়ে দেখো, কালো তোমার মাথার কেশ, নয়নের তারা। 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 তোমার গায়ের রংটা সোনার মতো তো, তাই নীল শাড়ি পরলে তোমাকে সব থেকে সুন্দর লাগে। নীলটা তো কালোরই কাছাকাছি। নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়া। নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু নাড়া। বলো না, বলো না, বলো না, ভালো বলো না। কালো বলো না, কালো বলো না, কালো বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। আমায় কালো কালো বলো না গো, ও গো রাজশ্রী। কালো বলো না, ও গো রাজশ্রী। ঠিক আছে, দেখো ব্যক্তিগত অসম্মানজনক কথা না বলাই ভালো। আমি সরকারি কর্মচারী আর তোমরা সরকারকে ফাঁকি দিচ্ছ। মূল ব্যাপার তো এটা, দধি দুগ্ধ বিক্রি করছো অথচ সরকারকে ট্যাক্স দিচ্ছ না। কত বড় অপরাধ করছো। সেই জন্য দেনা পাওনা মিটিয়ে দাও। এই কথা বলতে বলতে যখনই রাধারানীকে ছুতে গেছে, অমনি ললিতা এসে বলছে সাবধান, কথা বলবে মুখে বলো, গায়ে হাত দিয়ে কথা নয়। ছিছে কানাই ছুঁয়ো, ও ছুঁয়ো না হে। গোলাম আমরা কোমল গা আমরা কি বলবো আছি ছি ছি কানাই ছুঁয়ো, এবার গানটা দাও শেষ। কানাই হে তুমি হলে ধেনু চরানো রাখা। আর আমরা হলাম রাধা।
ছি 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 কানাই এবার কথার মজা দেখুন, সাহিত্য রস। ছুঁয়ো না নীলাজ কানাই, না না, ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না। এবার বারবার বলতে বলতে কথাটা ঘুরে যাবে। ছুঁয়ো না 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 ছুঁয়ো। প্রথম দিকে শোনাচ্ছে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। কোনটার উপর জোর দিচ্ছি তার উপর বিশেষ কথা। ছুঁয়ো নাতে জোর দিচ্ছি না ছুঁয়োটার উপরে জোর দিচ্ছি? বাইরে মুখে যখন বলছে নাতে জোর দিচ্ছে, আর মনে মনে যখন বলছে তখন ছুঁয়োটার উপরে জোর দিচ্ছে। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আর ভিতরে কি বলছে? না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো। হেই মা তুমি না ছুঁইলে আমাদের আর কে বাঁধবে? ওহে কানাই এ যে ব্রজ গোপী অঙ্গ, এ যে ব্রজ গোপীর অঙ্গ তুমি না ছুঁইলে আমাদের কে বাঁধবে? কানাই ছি 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 কানাই। আবার মজা। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা হলাম পরের নারী, আমরা হলাম পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী। আমরা যে শুধু তোমারই, আমরা তোমার বইয়া আর কারো নই হে। এই বৃন্দাবনে কেনা কেনা যা আনে, আমরা যে তোমার বইয়া আর কারো নয় হে। আছি আছি বুঝি কানাই ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না নীলাজ কানাই, ছুঁয়ো না নীলাজ কানাই। আমরা পরের নারী। ছুঁয়ো না নীলাজ কানাই, আমরা পরের নারী। বলি পর পুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি হে কানাই ছুঁয়ো না। পরপুরুষের পবন পরশে সচিল স্নান করি হে কানাই ছুঁয়ো না। হট হট যা কানাই ছুঁয়ো না। হট হট যা কানাই ছুঁয়ো হট না। হট 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 যা কানাই ছুঁয়ো না। হট হট যা কানাই ছুঁয়ো না। দেখুন অনুপ্রাস অলংকার কাকে বলে? প্রত্যেকটি শব্দের শুরুতে যদি একই অক্ষর থাকে তাকে বলে অনুপ্রাস অলংকার। পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে মানে অন্য পুরুষের যদি বাতাসও আমাদের গায়ে লাগে, জামা কাপড় সমেত আমরা স্নান করি, আর তুমি ছুঁয়ে দেবে। পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি বলে, তাহলে ছোঁয়ার কি কোনো উপায় নেই? আছে, অনেক কঠিন তপস্যা করতে হবে। কি সেই তপস্যা? গিরি গিয়া যদি গৌরিয়া রাধা হো, গিরিয়া যদি গৌরিয়া রাধা হো, কান কনক কনক ধুমে আবার কাম
সায়রে কামনা করহ বেনি বদরিকা শ্রমে হে কানাই সজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করহ তবু নাহি হবে তোমার শপথি রায় অঙ্গে দিতে আহা তবু নাই হবে তোমার সততি রায়ঙ্গে দিতে হয় গোবিন্দ দাসের বচন মানহ না করো এমন ঢঙ্গ জহি না করি সদাসে আগরি করহ তাহার সর্ব কানাই এসব রসিকতা যারা পছন্দ করে তাদের সঙ্গে এইসব কথা বলো বেজা। আমরা অনেক উচ্চ ঘরের মেয়ে, আমরা এই ছ্যাবলামো পছন্দ করি না। বলছে অনেক পুণ্য করলে তবে রাধারানীর অঙ্গ স্পর্শ করা যাবে। কি কি পুণ্যের কথা বললো না? হিমালয় পর্বতে গিয়ে গৌরী কুণ্ডে গিরি গিয়া যদি গৌরী আরাধহ পান করো কনক ধূমে, সেইখানে যদি কনক ধূম পান করতে পারো, কনক ধূম দুটো অর্থ হতে পারে, ধুত্রা ফুল, আবার সোনা যখন পুরানো হয় তার যে গন্ধটা ভয়ঙ্কর গন্ধ, সেই অ্যাসিডের গন্ধ সহ্য করা যায় না, ওটা যদি নিতে পারো কনক ধূম। গিরি গিয়া যদি গৌরী আরাধহ পান করো কনক ধূমে কাম সায়রে, ওখানে মানস সরোবর আছে যেখানে স্নান করলে মনোবাসনা পূর্ণ হয়, ওখানে যদি স্নান করতে পারো তোমার মনোবাসনা পূর্ণ হতে পারে। আবার বলছে সুরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণী করো সা, এটা তখনকার দিনের একটা সামাজিক প্রথা তুলে ধরেছে এখানে পদে, যে ব্রাহ্মণ চরণে সূর্যগ্রহণের সময় যদি কন্যাদান করা যায় সেটা একটা পুণ্যের কাজ। যদি করতে পারো সহস্র কন্যাদান, আগেকার দিনে রাজারা করত, 1000 কন্যার ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিত সূর্যগ্রহণের সময়, সেই পুণ্যটা রাজা পেত। তা সহস্র কন্যা যদি ব্রাহ্মণের সঙ্গে বিয়ে দিতে পারো তাহলে যে পুণ্য, সেই পুণ্যে হয়তো রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারো। এইসব কথা শুনে গোবিন্দ বলছে সব পুণ্য আমি এখনই করে দিয়েছি। হ্যাঁ এখনই। তুহারি কো হৃদয় বেনি বদরিকাশ্রম, একটু আগে বললে যদি বদরিকাশ্রমে গিয়ে আমি তপস্যা করতে পারি, রাধে তোমার হৃদয়ে তো সেই বদরিকাশ্রম, সেইখানেই যে আমার তপস্যার স্থান। তুহারিকর হৃদয় বেনি বদরিকাশ্রম উন্নত কুচগিরিজ, রাধে উন্নত কুচগিরিজ, ও রাধে উন্নত কিসে তুলনা দিব রাই, উন্নত কিসে তুলনা দিব হে গিরিশনে, কিসে তুলনা উচ্চ হে গিরিশনে কিসে তুলনা দিব রাই, উন্নত কুচগিরিজ। রাধে কুমারী নিয়র ব্যবছড়ি গৌরী আরাধনে হাম কাহা যাব, তু তীরথি বই গৌরী, তুমি তো আমার সাক্ষাৎ গৌরী স্বরূপা, এখানেই তোমার গৌরী কুণ্ড। আর ওই যে বলছো ব্রাহ্মণ চরণে সহস্র কন্যা দান, সেটাও আমি এখনই করছি। সূর্যগ্রহণে, সূর্যগ্রহণটা কোথায় পেলে? বলে তোমার কপালে তাকিয়ে দেখো, কপালে সিঁদুর আছে, ওইটা সূর্যের সমান, আর সিঁদুরের সঙ্গে এক বিন্দু মৃগমদ, মানে হরিণের নাভিতে যে কস্তুরী থাকে না, সেই কস্তুরীটা সূর্যের সঙ্গে সিঁদুরের সঙ্গে ঠেকে গেছে, তাই সিঁদুরের কিছুটা অংশ কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন সূর্যগ্রহণ। তাই বলছে সিন্দুর বিন্দু মৃগমদ পরশল এহি সূর্যগ্রহ জানো, আর তুয়া পদ নখ দ্বিজরাজ হিস বলু সুন্দরী সহস্র পরাণ। রাজারা খরচা করে ব্রাহ্মণদের সঙ্গে মেয়ের বিয়ে দিত, মানে ব্রাহ্মণ কন্যার সঙ্গে ব্রাহ্মণের মেয়ে বিয়ে হবে, কিন্তু ব্রাহ্মণের তো খরচা করার ক্ষমতা নেই, খরচাটা রাজা করে দিতেন, পূর্ণ পেয়ে যেতেন। তা আজকে আমি
সেই পুণ্যটা করলাম। কিরকম? দ্বিজ। দ্বিজ মানে যেমন একদিকে ব্রাহ্মণ, কারণ ব্রাহ্মণের দুবার জন্ম। দ্বিজ মানে দুবার যার জন্ম, দ্বিজ দুবার জন্ম। ব্রাহ্মণের মাতৃগর্ভ থেকে একবার জন্ম হয়, আর যখন পৈতে হয় ব্রহ্মজ্ঞানের মন্ত্র লাভ করে, সেই মন্ত্র লাভের সময় আরেকবার জন্ম ধরে নেওয়া হয়, ওই জন্য দ্বিজ বলা হয় ব্রাহ্মণ। ঠিক একইভাবে চাঁদকে দ্বিজ বলা হয়, কারণ সতী অনুসূয়ার গর্ভ থেকে একবার জন্ম নিয়েছে আর সমুদ্র থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই চাঁদকেও দ্বিজ বলা হয়। একই কারণে পাখিকে দ্বিজ বলা হয়, কারণ ডিম রূপে একবার জন্ম নিয়েছে আর ডিম থেকে আরেকবার জন্ম নিয়েছে, তাই পাখিকেও দ্বিজ বলা হয়। তো চাঁদকে যেহেতু দ্বিজ বলা হয়, তোমার চরণের নখগুলো যেন এক একটা চাঁদ, ওগুলোকে আমি দ্বিজ ধরে নিচ্ছি। দ্বিজ মানে ব্রাহ্মণও হয়, আবার দ্বিজ মানে চাঁদও হয়। তাই তোমার চরণের নখগুলো যেন আমার কাছে দ্বিজ স্বরূপ, আর সেই চরণের নখকে আমি আমার হৃদয় রূপী কন্যা দান করে দিলাম। তব পদ নখ দ্বিজরাজ হি সোপলু সুন্দরী সহস্র পরাণ। আর একটা বলছি, শোনো রাধে। কাম সায়রে হাম সততহি নিমগন কাম পুরবি তুহু রাই, শ্যামর বলিয়া চরণে নাহি ঠেলবি গোবিন্দ দাস মুখ চাই। আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, আমি কালো বলে যেন পায়ে ঠেলো না, গোবিন্দ দাসের মুখে চেয়ে আমায় কালো বলে যেন পায়ে ঠেলো না। ওই গোবিন্দ দাসের মুখতে ওই দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখতে দাস যে মনে ব্যথা পাবে, গোবিন্দ দাসের মুখতে আসলে মনে দেখা পাবে। এই গোবিন্দ দাসের মুখতে কালো বলে যেন পায়ে ঠেলো না। ঠিক আছে, তাহলে আর অন্যান্য কথায় লাভ নেই। পয়সা করি কত কি লাগবে বল। দধি দুগ্ধ ঘৃত গোল কোনটার জন্য কত টাকা? দুধ যদি কত কেজি গো? আপনাদের গ্রামে 30 টাকা না 35 টাকা? 50 টাকা। মানে 30 থেকে 50 এর মধ্যে। গোয়ালা বিক্রি করে 30-এ, আর বাড়িতে আমরা পাই 50 টাকা, তাই তো? মোটামুটি এইরকম একটা হিসাব। 30 থেকে 50 টাকার মধ্যে, 30 থেকে 50 টাকার মধ্যে দুধ, তাহলে তার ট্যাক্স কত হবে? দুধ যেহেতু খাবার জিনিস, 5% এর বেশি হওয়া উচিত না, তাই না? 5% এর বেশি ট্যাক্স হওয়া উচিত না। তাহলে 50 টাকা 5% কত টাকা? 2.5 টাকা দিতে কি হয়েছে? বলছে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলের জন্য কোনো ট্যাক্স লাগবে না। হ্যাঁ, লাগবে না। কেন লাগবে না? ওগুলো তো আমি এখনই খেয়ে নেব। আমি যদি খেয়েই নি তাহলে ট্যাক্স দেবো কি কংস রাজাকে? ওটা অফিসারের ঘুষ, ঘুষ ওটা। বলে তাহলে ট্যাক্স কিসের জন্য লাগবে? দধি দুগ্ধের জন্যই তো ট্যাক্সটা তুমি চাইছিলে। বলে না, এখন আমি কথা পাল্টে দিয়েছি। দধি দুগ্ধটা আমি খেয়ে নেবো, ওটার জন্য কর লাগবে না, কিন্তু দধি দুগ্ধ বিক্রি করে যে গয়নাগাটিগুলো বানিয়েছো এইটার উপরে ট্যাক্স। এই যে সোনার হার, কানের দুল, এইগুলোর জন্য, কানের দুল আছে, সোনার হার আছে, এইগুলোর জন্য ট্যাক্স, কর লাগে। কত টাকা? তার জন্য আবার কত টাকা? ওগুলো তো দামি হবেই, কারণ সোনা হিরে চুনি পান্না এসব আছে না। ও সুন্দরী শুনিয়া না শুনহিত বাণী, সুন্দরী শুনিয়া না সুলোহিত বাণী তুমি জানো না, জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। তুমি জানো না গোবিন্দ পথে দানি, জানো না গোবিন্দ পথে দানি। শিথির সিন্দুর তোমার নয়নের কাজল, শিথির সিন্দুর তোমার নয়নের কাজল। 2 লক্ষ দান তার মাগে গিরিধর, 2 লক্ষ দান তারো মাগে গিরিধর। সিঁদুর পরেছো তার জন্য 1 লাখ টাকা। হ্যাঁ, বলি কি? কাজল পরেছো তার জন্য 1 লাখ টাকা, 2 লাখ টাকা সিঁদুর আর কাজলের জন্য। মায়েরা বলছে ওই জন্য আজকাল আমরা সিঁদুর পরা ছেড়ে দিচ্ছি। বলছে সিঁদুরের জন্য 1 লাখ আর কাজলের জন্য 1 লাখ, 2 লাখ টাকা এক্ষুনি দাও। 2 লাখ টাকা
তো জীবনে শুনিনি সিঁদুর আর কাজল করতে গেলে ট্যাক্স দিতে হবে। আমরা দেব না, তবে কারা দেবে সেটা বলে দিতে পারে। তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ, তারাই দেবে 2 লক্ষ। আমাদের তো একটাই লক্ষ্য, কিন্তু যারা দুদিকে লক্ষ্য নিয়ে এই জগতে আসে তারা 2 লক্ষ দেবে। 2 লক্ষ মানে কি? যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণও চায় বিষয়ও চায়, যাদের 2 দিকে লক্ষ্য, যারা কৃষ্ণ চাই বিষয় চায়, দিকে লক্ষ, যারা কৃষ্ণ চাই বিষয় চায়, তারাই দেবে 2 লক্ষ। আমরা তো কৃষ্ণ ছাড়া অন্য কিছু চাই না, কাজে আমাদের 2 লক্ষের প্রশ্ন নেই, আমাদের 1 লক্ষ। আর যারা কৃষ্ণও চায় বিষয়ও চায় তারা 2 লক্ষ টাকা দেবে। ও তাহলে দেবে না? না, এটা আমরা দিচ্ছি। কর্ণের কুণ্ডল গলে গজমতি হার, বলে গজপতি হার, কর্ণের কুণ্ডল বলে গজমতি হার, গজপতি হার। কানের দুল আর গলার গজমতি হার, এর জন্য 2 লাখ টাকা। 2 আর 2 4, কানের দুলের 2 লাখ, গজমতি হারের জন্য 2 লাখ, 4 লাখ। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। 4 লক্ষ দান তার করিলাম নির্ধার, করিলাম নির্ধার। তারাই দেবে 4 লক্ষ, তারাই দেবে 4 লক্ষ, যাদের 4 দিকে লক্ষ্য। যাদের 4 দিকে লক্ষ্য, কোন 4 দিক? ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, যাদের 4 দিকে লক্ষ, তারাই দেবে 4 লক্ষ। মানুষ সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে, যে যে কারণে মাথার ঘাম পায়ে ফেলে, দেখবেন এই 4টের বাইরে কোনোটাই না। এই 4টের মধ্যে কোনো একটার সঙ্গে তার যোগ আছে। হয় ধর্মের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, নাকি যখন হিমালয়ে আমরা যাই কেদারনাথ দর্শন করতে, বদ্রীনারায়ণ দর্শন করতে, কি সেগুলো কঠিন ব্যাপার। কৈলাস দর্শন করতে যদি কেউ যায়, কঠিন ব্যাপার। তাহলে ধর্মের জন্য, কিংবা অর্থের জন্য, কিংবা কামনা বাসনা পূর্ণ করার জন্য, কিংবা মোক্ষ লাভের জন্য, এই 4টি লক্ষ্য নিয়ে যারা আছে তারা দেবে 4 লক্ষ টাকা। আমরা তো 4টের ঊর্ধ্বে, আমাদের হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ। বলে ঠিক আছে, তাহলে হাতের বালা আর কোমরের কিঙ্কিনি, করে কঙ্কন আর কোটির কিঙ্কিনি, 6 লক্ষ হাতের বালার জন্য 6, আর কোমরের কিঙ্কিনির জন্য মোট 6 লাখ। তারাই দেবে 6 লক্ষ, তারাই দেবে 6 লক্ষ। যারা 6 রিপুর বশীভূত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি শত্রুর যারা বশীভূত তারা দেবে। আমরা তো তার ঊর্ধ্বে। তাহলে এবার শেষ কথা বলি, এরপর আমার বলার কিছু নেই, এটা শেষ কথা। লাল টকটকে পায়ে আলতা, আর ওই যে রত্ন দিয়ে সাজানো সোনার নুপুর, এর জন্য 8 লাখ টাকা চাই। রঙ্গ নয়ালো তায়ার রতন নুপুর পায়ে, রতন নুপুর। 8 লক্ষ দান মাগে তালিও ঠাকুর, তাহলে মাথার সিঁদুর থেকে চরণের নুপুর পর্যন্ত দানের হিসেব বলা হয়। পদকর্তা জ্ঞানদাস বলছেন, হিসেব মোট কত হলো দেখো তো।
সিঁদুর আর আলতার জন্য 2 লাখ, কানের দুল আর হারের জন্য 4 লাখ, হাতের কঙ্কন আর কঙ্কিনীর জন্য 6 লাখ, আর আলতা আর নুপুরের জন্য 8 লাখ। মোট কত লাখ হলো? 20 লাখ। এই 20টাকে অন্য শব্দে কি বলে? 20। তারাই দেবে 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ, যাদের কেবল বিষয়ে 20 লক্ষ, আমাদের নামামৃত লক্ষ্য, যাদের বিষয় 20 লক্ষ, আমাদের নামামৃত লক্ষ্য, যাদের বিষয় 20 লক্ষ, তারাই দেবে 20 লক্ষ। জ্ঞানদাস কহে তুমি ছাড়ো টিটিপনা, তুমি দানি তোমার আবার ঠাকুর কোন জনা। তাহলে কিছুই দেবে না, 20 লক্ষ টাকা চাইছি আমি, 1 টাকাও দেবে না। রাধারানী করজোড়ে বলছেন, গোপীগণ করজোড়ে দাঁড়িয়ে আছেন, আর বলছে বধূ হে, শুনবে কি দেব তোমায়? কি দিব বধূ, মনে ভাবি আমি, দেখি যেই ধন তোমারে দিব, সেই ধন তুমি। সব থেকে প্রিয় জিনিস তোর দিতে ইচ্ছে করে কাউকে, তো প্রিয় জিনিস খুঁজতে গিয়ে তোমাকেই খুঁজে পাচ্ছি। তুমি যে আমার বন্ধু, আমি যে তোমার, ওগো তোমার ধন তোমায় দিব, কি যাবে আমার। তাই নরোত্তম দাস কহে, শুনো গুণমণি, শুনো সব সখী, আমি বিকাইলাম রাঙা পায়ে, তোমরা থেকো সাক্ষী। আর কোনো কথা বলিস না, না না কিছু বলিস না, এবার শুধু বধুর বদন পানে চেয়ে দেখ, চেয়ে দেখ, ঘামে আছে চাঁদ মুখ তোরা দে দে পশরায়ানি, ওরে যার লাগি এই বিকি কিনি, তোরা দেবে পশরায়ানি, যার লাগি বিকি কিনি। আজ সেই খাউক ক্ষীর স্বর্ণবনি। এই পদটা হচ্ছে মিলন পদ। আমার মনে হয় যে এত সুন্দর মিলন পদ আর বোধহয় দ্বিতীয়টি নাই। যার লাগি বিকি কিনি সেই খাও, ওরে যার লাগি এই পথে এলাম, আমরা সেই খাও, যার লাগি এই পথে এলাম। ওই কুলের মুখে কালি দিয়ে আমরা যার লাগি এই পথে এলাম। ওই কুলের
স্বর্ণবতী গো ক্ষীর এত বলি মহাসুখে দুহু হেরে দুহু এত বলি মহাসুখে নন্দিতা কৃষ্ণ এত বলি মহাসুখে। রাধারানী আমার বলছেন প্রাণবধূ এই যে একটু খাও আমার হাতে, সারা রাত্রির জেগে তোমার জন্য তৈরি করেছি। এত বলি মহাসুখে ননি দিলা কৃষ্ণ এত বলি মহাসুখে নন্দিতা কৃষ্ণ সখী দিলা রায়ের বদনে সখী দিলা রায়ের বদনে। রাধারানী গোবিন্দের অধরে তুলে দিলেন আর সখীগণ রাধারানীর অধরে তুলে দিলেন। রাধে তোর মুখ তো ঘামি আছে, রাধে তোর মুখ তো ঘামি আছে, তুই দেখিস নাই মোরা দেখেছি তোর মুখ তো ঘামি আছে। রাধে তুই দেখিস নাই মোরা দেখেছি তোর মুখ তো ঘামি আছে। মধুর সনে কথা কইতে কইতে এই প্রচন্ড মারতণ্ড তাপে, মধুর সনে কথা কইতে কইতে প্রচন্ড বীর তাপে, সনে কথা কইতে কইতে তোর মুখ তো ঘামি আছে। তাই সখী দিলা রায়ের বদনে। এবার ভোজন হইল সায় আজ মন কইল তাই, ভোজন হইল সাই আজ মন কইল তাই। প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল। গোবিন্দের প্রসাদ রাধারানী পেলেন আর রাধা গোবিন্দের প্রসাদ সখীগণ পেলেন। তা আমরা যে এতক্ষণ অপেক্ষা করছি আমরা কিছু পাবো না? আমরাও তো পেয়েছি। প্রসাদ তো দু রকমের হয়, বলি কেউ বদনে কেউ শ্রবণে, কেউ কেউ বদনে কেউ শ্রবণে। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। প্রসাদ পেল জনে জনে, কেউ তো বঞ্চিত হলো না গো। কেউ বদনে কেউ শ্রবণে, প্রসাদ লইল জনে জনে, প্রসাদ লইল জনে জনে। এবার বলছে রাধে এই সখীগণ তোরা আমায় অনুমতি দে, তোদের যদি আজ্ঞা পাই শ্যামবধূর বামে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়ায়। আজ্ঞা পাই শ্যাম মধুর বামে দাঁড়ায়। তোদের যদি আজ্ঞা পাই শ্যাম বধূর বামে দাঁড়ায়। আমার অঙ্গের আভরণ নেগো খুলে, আমার অঙ্গের আভরণ নেগো খুলে। আমায় সাজায়েতে শ্যাম দাসী সে বেশ বড় ভালোবাসি। আমায় সাজায় দে শ্যামদাসী সে বেশ বড় ভালোবাসি। রহি গেলাম এই তোর বলে। হ্যাঁ? এই গাছতলায় থেকে যাবি? তুই তো রাজার মেয়ে। বাড়িতে যদি শাশুড়ি ননদে জিজ্ঞেস করে বৌমা কোথায়, কি বলবো? ঘরে গিয়াই হাই বলো দান খাটে রাই বিকাল। ঘরে গিয়া ইহাই বলো গান ঘাটে রাই বিকাল। আমার শাশুড়ি ননদি যদি জিজ্ঞেস করে আমার কথা বলবি যে দধি দুগ্ধ বিক্রি করতে পাঠিয়েছেন বৌমাকে, কিন্তু কর দিয়ে পাঠাননি, ওই জন্য কর হিসেবে বৌমাকেই নিয়ে চলে গেছে। ঘরে গিয়া ইহাই বলো দান ঘাটে রাই বিখালো। ঘরে গিয়া ইহাই বলো গান ঘাটে রাই বিকাল। যার রাই হইল তাহার, যার রাই হইল তাহার। বলিস রাই যার তার হয়েছে, রাই যার তার হয়েছে। যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। ওই যার তার ঘরে যাবে না গো, রাই যার তার হয়েছে। রাই যার হইল তাহার।
খুঁজতে আসার দরকার নেই, বরং বলবি যমুনার ঘাটে এসে একটু জল আর একটু তিল নিয়ে আমার নামে যেন উৎসর্গ করে দেয়। জল আর তিল কখন উৎসর্গ করা হয়? শ্রাদ্ধের সময়। রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো, রাধা নাম সরি যেন তিলাঞ্জলি দেয় মেনো। সুশীতল জলে যমুনার সুশীতল, বলিস রাধা মরে গেছে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে, বলিস রাধা মরে গেছে, অনুরাগ সাগরে ডুবে। আর তো ঘরে যাবে না রে, অনুরাগ সাগরে ডুবে আর তো ঘরে যাবে না গো, অনুরাগ সাগরে ডুবে। বলিস রাধা মরে গেছে, সুশীতল জলে যমুনা, সুশীতল জলে যমুনা। এবার আমার বধূর মুখের দিকে একটু তাকাই, এত বলি মহাসুখে দুহু হেরে দুহু মুখে, এত বলি মহাসুখে দুহু হারে দুহু মুখে। এত সুখের বলি সায়র মাঝে ভাসে, সুখের সায়র মাঝে ভাসে। দুহুর পশুমাধুরী হেরিয়া নয়ন ভরি, মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, দুহু মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি, মুখ সুমাধুরী হেরিয়া নয়ন ভরি। গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন, গুণ গায় বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন। বৃন্দাবন। বৈষ্ণব পদকর্তাদের সব থেকে বিখ্যাত জায়গা হচ্ছে বর্ধমান জেলা। বর্ধমান জেলায় যত বেশি সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেছেন, অন্য কোন জেলায় এত সংখ্যায় পদকর্তা জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান হচ্ছেন বর্ধমানের মন্ত্রেশ্বর থানায় দেনুর গ্রাম। গুণ গায়ে বৃন্দাবন দাসে, বলে এক মুখে আর কি গুণ গাইব, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি, এক মুখে আর কি গুণ গাইব, কেন কোটি বদন দিলে না বিধি। কৃষ্ণ গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি, গুণ গাইতাম নিরবধি, কোটি বদন দিলে না বিধি। এক মুখে আর গুণ গাইব, গুণ গায়ে বৃন্দাবন দাসে, গুণ গায়ে বৃন্দাবন দাসে। রাধা শ্যাম দোহাকার হইল মিলন, রাধা শ্যাম দোহাকার হইল মিলন। এবার বদন ভরে হরি বল যত ভক্তগণ, বদন ধরে হরি বল যত ভক্তগণ। জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় বলরাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলরাম বড় গ্রাম থেকে ওনারা এসেছেন, এই গানটি একটু শুনতে চাইছেন। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনেক দুয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের তরে। একবার ব্রজে চলো ব্রজেশ্বর, দিনে দুয়ের মতো। তোমার মন মান
আমার একবার মন মানে তো বেঁধে রাখবো না হে, তোমার মন মানে তো বেঁধে রাখবো না হে। সেবা জানি না বেঁধে রাখবো না, সেবা জানি না বেঁধে রাখবো না, সেবা জানি না হে, রাখবো না হে, রাখবো না। সেবা জানি না বেঁধে রাখবো না হে। তোমার মন মানে তো থাকবে সেথায়, নইলে ফিরে এসো, ফিরে একবার রোজে চলো, রোজে সরো দিনে দুয়ে চলে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ তেজিবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ দেবার তরে। সে যে চিতার পাশে দাঁড়ায় আছে, সে যে চিতার পাশে দাঁড়ায় আছে, সর্বঙ্গে ঘৃত লেপন করে চিতার পাশে দাঁড়ায় আছে। সর্বঙ্গে ঘৃত লেপন করে, মুখে গোপাল 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 বলে, সর্বঙ্গে ঘৃত লেপন করে, গোপাল গোপাল বলে, সর্বঙ্গে ঘৃত লেপন করে। দেখলাম চিতার পাশে দাঁড়ায় তোমার নন্দ পিতা জেলেছে চিতা, প্রাণ জীবার তরে। মাতা নন্দ রানী করে না ওরে বলি, গোপাল আমার, ওরে গোপাল আমার, মাতা নন্দ রানী করে নবনী, ফিরে আরে আরে। বলে একবার মামা বলে আয় রে ফিরে, মামা মামা বলে আয় রে ফিরে। আর তেমন করে বাঁধবো না রে। ওরে গোপাল হরি বল, হরি বল। ওরে আমার অন্ধের জ্যোষ্ঠী মাবলা দুঃখিনী মায়ের কোলে ফিরে ওরে গোপাল মাতা নন্দ রানী করে না বলি ফিরে, ধীরে দারে দারে। তোমার শ্রীরাম সখা কোটেতে আঁকা, তোমার মূরতি করে
শোভানো সুতা বিনা সুতার মালা লইয়া করে ওই ভালো সুতা বিনা সুতার মালা লইয়া করে ওই বৃন্দাবনে কুঞ্জে কুঞ্জে অঝোর ধারায় ঝরে দেখলাম আমি বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে অঝোর ধারায় ঝুরে বলে কোথা গো আমার বনমালী কোথা গো আমার বনমালী দেখো এই তো বিনা সুতার মালা কোথা গো আমার বনমালী এই তো বিনা সুতার মালা কোথায় আমার বনমালী যদি বল শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে আর যদি বলো চলিতে চরণ ধুলাই ধূসর হবে তোমার ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুয়াইবে দেখবে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার শ্রীচরণে ঢালবে বলে তারা নয়ন কুম্ভ ভরে রেখেছে তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে আর যদি বলো শ্যাম যমুনায়ু যান কেমনে পার হবে আর যদি বলো শ্যাম যমুনায় যান কেমন পার হবে তোমার ব্রজ গোপী দেহ ভেলায় পার করিয়া নিবে ওই ব্রজ গোপী দেহ ভেলায় পার করিয়া নিবে তোমার ব্রজ গোপী যারা মরে গেছে ব্রজ গোপী যারা মরে গেছে কেঁদে কেঁদে যারা মরে গেছে কেঁদে কেঁদে যারা মরে গেছে কেঁদে কেঁদে যারা মরে গেছে সেই ব্রজ গোপীর দেহ দেহ ভেলায় পার করিয়া নিবে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুয়ের তরে একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিলে দুয়ের তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরে